নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে আপনাদের একটি সুপার এক্সক্লুসিভ খবর আমি পরিবেশন করতে চাই। বাংলার রাজনীতি এবং সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ খবর। কী সেই খবর সেটা আপনাদের অবশ্যই বলবো। তার আগে আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, শুভেন্দু অধিকারীর দিল্লি সফরে কি হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, সেটা আপনারা সবাই জেনে গেছেন। একের পর এক হাই প্রোফাইল বৈঠক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক দিয়ে শুরু, তারপর রাজনাথ সিং, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং সর্বশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকার। এই ব্যস্ততার মধ্যেও সংবাদ মাধ্যমের সঙ্গে শুভেন্দু একটু আলাদা করে কথা বলেছেন এবং সেখানে বলেছেন যে বাংলাকে ঘুরে দাঁড়ানোর রোডম্যাপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। কেন্দ্রের সাহায্য ছাড়া এগোনো যাবে না, সীমান্ত সুরক্ষিত রাখতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ডেমোগ্রাফিক মিশন চালু হচ্ছে বা ডেমোগ্রাফিক কমিশন। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের নিয়ে অমিতজি খুব শীঘ্রই বৈঠক করবেন, যাতে সীমানা সুরক্ষার ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া যায়। এবং এই আবহে কোয়াড সম্মেলনে যোগ দিতে 23শে মে সকাল 7টায় কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও সস্ত্রীক। এর আগে 2012 সালের এপ্রিল মাসে এসেছিলেন তৎকালীন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন। এবার মার্কো রুবিও সফর খুব সংক্ষিপ্ত, মাদার টেরেসার আশ্রমে যাওয়া, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা, তারপরে শুভেন্দু বাবুর সঙ্গে তার বৈঠক হবে কিনা আমি জানি না। শনিবার সন্ধ্যায় দিল্লিতে, 23শে মের সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক আছে। তারপর কোয়াড সম্মেলন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। তাহলে মার্কো রুবিওর ঝটিকা সফর, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার দিল্লিতে গিয়ে তার একের পর এক বৈঠক। এদিকে রাজ্যে শাসক দলের কোন দল একেবারে প্রকাশ্যে। 23শে মে সঞ্জয় দাস, সাউথ দমদম মিউনিসিপ্যালিটির 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উত্তর 24 পরগনার ভাইপো হিসাবে যিনি পরিচিত, সেই দেবরাজের অত্যন্ত ঘনিষ্ঠ, রহস্য মৃত্যু। আবার দেবরাজের এক সহযোগী সম্রাট নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ভবনে, কাউন্সিলর্স চেম্বারে পুরো অধিবেশন বসেনি, লক অ্যান্ড কি ছিল। মালা রায় অভিযোগ করেছেন পুর কমিশনের বিরুদ্ধে। দিদিমণির বাড়িতে কলকাতার পুর কাউন্সিলরদের বৈঠকে 110 জন হাজির ছিলেন। বিধায়করা বিধানসভায় যাচ্ছেন, কিন্তু ওরা ভাঙা হাট, অর্ধেকের বেশি বিধায়ক অনুপস্থিত। কয়েকজন বিধায়ক দিল্লিতে গিয়ে কংগ্রেসের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর সঙ্গে ঋতব্রত বঙ্গভবনে সাক্ষাৎ করে নিয়েছেন, জল্পনা চলছে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন ঋতব্রত পরমব্রতদের কোনো জায়গা নেই। এই বাংলার রাজনীতি এইভাবে আবর্তিত হচ্ছে। খোকাবাবুকে কাঠগড়ায় তুলছেন তৃণমূলের অনেক নেতা, ঠাড়ে ঠোড়ে ববি হাকিম, কুণাল ঘোষ পর্যন্ত, এবং জাহাঙ্গীরকে প্রিভিলেজ ক্লাস বলে দেখে দিয়েছেন ঋতব্রত প্রিভিলেজ ক্লাস। কোনোদিন মাটিতে নেমে সেভাবে রাজনীতি করেনি। বুদ্ধবাবুকে
মিলান কুন্দেলার বইটই উপহার দিয়ে রাজ্যসভার টিকিট বাগিয়েছিল, তারপর এক্সপেল হয়। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে খুঁজে পেয়ে তৃণমূলে যায়, স্বল্প মেয়াদে রাজ্যসভায় ছিল, বিধানসভায় দুধেল গাই অধ্যুষিত কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছে। যেই দেখছে সরকার হওয়ার তো হলো না, এখন কি করা যায়, এখন বিজেপির দরজায় গুড়গুড় 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 করছে। এই প্রেক্ষিতটা বললাম কেন, এই প্রেক্ষিত সবার জানা। এই প্রেক্ষিতটা না বললে আমি যে খবরটি বলতে চাইছি সেটি পরিপূর্ণতা পাবে না। আচ্ছা, 4 মে ফলাফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেভাবে সাংবাদিকদের মুখোমুখি হননি। একটা রবীন্দ্র জয়ন্তী পালন করেছিলেন, সেখানে কিছু সাংবাদিক ছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তার কাউন্সিলর বিধায়কদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু একবারের জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। কেন হননি? জল্পনা শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে রাজনৈতিক সন্ন্যাস নিয়েই ফেলবেন। দেখুন, দিদিমণি যথেষ্ট ফিট আছেন, 71 বছর তার বয়স, তাই রাজনৈতিক সন্ন্যাস তিনি নেবেন কেন? কিন্তু তিনি করবেনটা কি? ভবানীপুরে হেরে গেছেন, তিনি আর লোকসভার সদস্য নন। এই প্রেক্ষিতে পর্দার অন্তরালে বিগত 8-10 দিনে কতগুলো খেলা হয়েছে। এই খেলার 3 থেকে 4 জন কুশীলব আছেন। একজন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 2 হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 3 হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, 4 হচ্ছেন ইউসুফ পাঠান। দেখুন, ইউসুফ পাঠানকে বহরমপুরে অধীর বাবুর বিরুদ্ধে দাঁড় করানোর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের ভূমিকা ছিল, কিন্তু ইউসুফকে রাজি করানোর পিছনে ভূমিকা ছিল সৌরভ গাঙ্গুলি। সৌরভ প্রথমে সম্ভবত টেলিফোনে সচিনকে এটা বলেন, সচিন ইউসুফের সঙ্গে যোগাযোগ করেন যে এরকম একটা বার্তা মহারাজ দিচ্ছে, তোমাকে কেউ ফোন করতে পারে। তারপর তো আপনারা জানেন, যেদিনকে তৃণমূলের লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা হলো, যেদিনকে র্যাম্পে তৃণমূলের প্রার্থীরা হাঁটলেন, সেদিনকে ইউসুফ পাঠান ওই ব্রিগেডেই হয়েছিল, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 3 ঘন্টা, তার আগে গ্র্যান্ড হোটেলে ঘন্টা 2 এরকম 4-5 ঘন্টা অভিষেকের সঙ্গে কথা বলেছিলেন। তারপর তার প্রার্থীপদ চূড়ান্ত হয় এবং তিনি জেতেন। তারপর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তাহলে গুজরাট থেকে একজনকে উড়িয়ে আনতে হয়েছিল অধীর বাবুকে হারাবার জন্য। ওই সময় হুমায়ুন কবিরের সেই বিতর্কিত মন্তব্য, মুর্শিদাবাদে আমরা 70 ওরা 30, ভাগীরথীর জলে ওদেরকে চুবিয়ে মারবো। তারপরে হুমায়ুনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, হুমায়ুন বলেছিলেন যে দিদিমণির নির্দেশেই তিনি এটা বলেছেন। তা ইউসুফ পাঠান জিতেছিলেন, অধীর বাবু 6 বারের মাথায় আর লোকসভায় ফিরতে পারলেন না, এবার বিধানসভাতেও তিনি হেরে গেছেন। তাহলে ইউসুফ পাঠান হঠাৎ করে এত প্রাসঙ্গিক হয়ে উঠলেন কেন? দিদিমণি বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় যাওয়ার হবে না এবং সেটা তিনি চান না। তা বলে কি তিনি রাজনৈতিকভাবে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যাবেন? তিনি দিল্লিতে রাজনীতি করতে চান। তা দিল্লিতে রাজনীতি করতে যাবেন, কিভাবে করবেন? তিনি তো সংসদের সদস্য নন, 7 বারের সাংসদ তিনি, কিন্তু বর্তমানে তিনি তো আর সংসদ সদস্য নয়। বসিরহাট কেন্দ্রের উপনির্বাচন বাকি আছে, কিন্তু সেই উপনির্বাচন কবে হবে সেটা কেউ জানে না, এবং বসিরহাটকে তৃণমূল সেফ বলে মনে করছে না, যদিও সেখানে তৃণমূলের ভোট ব্যাংকেরই আধিক্য, কিন্তু সেখানে আইএসএফ, সিপিএম, পরিবর্তিত পরিস্থিতি বসিরহাটকে আদৌ সেফ মনে করছে না তৃণমূল। তাহলে অপশন কি? তৃণমূলের যারা জিতেছেন 29 জন, তাদের মধ্যে রচনা প্ররোচনা জুন জুলাই ছেড়ে দিন, হ্যাঁ,
তারা পদত্যাগ করলে সেখানে উপনির্বাচন হলে একটা সিটও তৃণমূল জিতবে না। কিন্তু তৃণমূল কোথায় জিততে পারে? যদি বহরমপুর কেন্দ্র থেকে ইউসুফ পাঠান পদত্যাগ করেন, সেখানে যদি উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চান, সৌরভ গাঙ্গুলি ইউসুফ পাঠানকে রিকোয়েস্ট করেছেন যে তুমি পদত্যাগ করো। ইউসুফ পাঠান, আমি যতদূর খবরটা পেয়েছি, যে ইউসুফ পাঠান রাজি হননি। দেখুন, তৃণমূলের রাজ্যসভার যারা সাংসদ হয়েছেন, মাঝপথে তাদের অনেককে রিজাইন করিয়ে তারা নতুন সাংসদকে পাঠিয়েছিল জায়গায়। অর্পিতা ঘোষ জলজান্ত উদাহরণ। মাঝপথ থেকে তাকে পদত্যাগ করতে হয়েছিল, এবার বালুরঘাটে দাঁড়িয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক নেতা তৃণমূলের তিনি ইস্তফা দেবেন না। সাংসদ আছি, পুরো মেয়াদটা কাটাই, কেন একবারই ইস্তফা দেব? তাই শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় শরণাপন্ন হন এবং সৌরভ ইউসুফকে অনুরোধ করেন। এই খবরটা কিন্তু রাজনৈতিক সূত্র থেকে আসেনি। সৌরভের ঘনিষ্ঠ কিছু মানুষ যারা খেলার মাঠের সঙ্গে যুক্ত, সেখান থেকে খবরটা আমি পেয়েছি। ইউসুফ কিন্তু রাজি হননি এখনো পর্যন্ত। অনেকে বলতে পারেন যে ইউসুফ পাঠান ধরুন তর্কের খাতিরে মেনে নিলাম, পদত্যাগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে দাঁড়ালেন, তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে কথা বলে নিয়েছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, কংগ্রেস কোনো প্রার্থী দেবে না। এবং এ ব্যাপারে অধীর চৌধুরীকেও নিরস্ত করা হবে, কারণ বিজেপি বিরোধী বৃহত্তর জোটের বার্তা দেওয়ার জন্য এই পদক্ষেপ কংগ্রেস হাইকমান্ড করতেই পারে। এবং এই নিশ্চয়তা তারা হয়তো মমতাদি এবং অভিষেককে দিয়েছে যে মমতাদি যদি প্রার্থী হন, মমতা ব্যানার্জি যদি প্রার্থী হন বহরমপুরে, তাহলে কংগ্রেস কোনো প্রার্থী দেবে না। কিন্তু এখন স্টাম্বলিং ব্লক হয়েছে ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান এখনো পর্যন্ত পদত্যাগ করতে রাজি নন। তাকে বোঝানোর চেষ্টা চলছে। যদি ইউসুফ রাজি হন, পদত্যাগ করেন এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের দিনক্ষণ জানান, তাহলে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সম্মুখ সমর হবে। যেহেতু ওরা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, কংগ্রেস প্রার্থী দেবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে লড়াইটা তুলনামূলকভাবে সহজ হবে। আমি তুলনামূলকভাবে বললাম, কোনো কেকওয়াক টেকওয়াক হবে না। কংগ্রেস প্রার্থী না দিলে সিপিএম আইএসএফ তো দেবেই। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দিল্লির রাজনীতিতে ফিরতে, কারণ রাজ্য রাজনীতিতে বিধানসভার তিনি সদস্য নন। তিনি বুঝে গেছেন মুখে যতই আস্ফালন করুন যে এখানে আর তার কোনো ভবিষ্যৎ নেই। তাকে রাজনীতিতে টিকে থাকতে গেলে তাকে দিল্লিতেই যেতে হবে এবং সংসদের সদস্য হতে হবে। তিনি 7-7 বারের সাংসদ, তাহলে আর একবার চেষ্টা তিনি করবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন তিনি যদি একেবারে নিজেকে গৃহবন্দী রাখেন, তাহলে কিন্তু দল এমনিতেই ভাঙবে। যারা থাকতে চাইছে তৃণমূলে তারাও থাকবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে গেছেন আবার এই সংসদীয় রাজনীতিতে ফিরতে। তার হাতে অপশন খুব কম। তৃণমূলের কোনো রাজনৈতিক নেতা যারা সাংসদ হয়েছেন তারা ইস্তফা দেবেন না। রচনা প্ররোচনা জুন জুলাই ইস্তফা দিলেও সেখান থেকে তৃণমূল জিততে পারবে না।
মুর্শিদাবাদের আরো 2টো লোকসভা কেন্দ্র আছে, তারা কিন্তু রাজনৈতিক নেতা, তারা ইস্তফা দেবেন না। একমাত্র হিসেব কষে তৃণমূল দেখেছে ভোটের অঙ্ক ইত্যাদি যে বহরমপুর থেকে একমাত্র লড়াইটা তুলনামূলকভাবে সহজ, এবং কংগ্রেস হাইকমান্ড মোটামুটি এটুকু বলেছে যে মমতা যদি ওখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে কংগ্রেস সেখানে কোনো প্রার্থী দেবে না এবং অধীর চৌধুরীকেও নিরস্ত করা হবে। এই খবর শেষ পর্যন্ত ম্যাচিওর করবে কিনা এটা এই মুহূর্তে বলা যায় না, কিন্তু খবরটা হয়েছে। তৃণমূলের একজন জানতে পারে, বাকিরা কেউ জানে না। খবরটি বেরিয়ে এসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্র থেকে। শেষ পর্যন্ত যদি ইউসুফ পাঠান পদত্যাগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়ান বহরমপুর থেকে, অবশ্যই রাজনীতির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটুকু বুঝতে পেরেছেন, তিনি যদি একেবারে সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন তাহলে তার এয়ার অ্যাপারেন্টের সমূহ বিপদ। দিল্লিতে সংসদে উপস্থিত থাকলে চিৎকার চেঁচামেচি করতে পারবেন, আইএনডিএ ব্লকের সঙ্গে একটা কোঅর্ডিনেশন হবে, একটা প্রাসঙ্গিকতা তিনি ফিরে পাবেন। তিনি 3-3বারের মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রী ছিলেন, প্রাক্তন 7বারের সাংসদ, সবাই তাকে চেনেন। নিজের প্রাসঙ্গিকতাটা টিকিয়ে রাখবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকসভায় যেতে চান। দেখুন, অখিলেশ তো মুখ্যমন্ত্রী ছিলেন 2012 থেকে 17, হেরেছেন, আবার কানৌজ থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন। তাহলে অখিলেশের একটা পদ তো আছে, তিনি সাংসদ, তার স্ত্রী ডিম্পল সাংসদ। দিদিমণির হাতে তো আর কিছু নেই, তাই তিনি মরিয়া হয়ে গেছেন দিল্লির রাজনীতিতে অংশগ্রহণ করতে। তাহলে 29-এর লোকসভার নির্বাচনের আগে কিছুটা প্রাসঙ্গিকতা ফিরে পাওয়া যাবে। যদি কংগ্রেসের সঙ্গে একটা সার্বিক জোট তৈরি করতে পারেন তাহলে তৃণমূল পশ্চিমবঙ্গে কিছু বাড়তি অক্সিজেন পেতে পারে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা। কিন্তু তিনি তার কোনো বিশ্বস্ত রাজনৈতিক সঙ্গীকে এই কথাটি বলেননি। তিনি ভরসা করেছেন মহারাজ সৌরভ গাঙ্গুলির উপরে, কারণ ইউসুফ পাঠানকে রোপ ইন করার ক্ষেত্রেও সৌরভের ভূমিকা ছিল। আবার ইউসুফ পাঠানকে পদত্যাগ করার জন্য অনুরোধ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সূত্রে গিয়েছে বলেই ময়দান সূত্রের খবর। দেখুন, রাজনীতি সম্ভাব্যতার শিল্প, সব কিছু হতে পারে, কিন্তু এই রকম একটা ডেভেলপমেন্ট হয়েছে বলে আমার কাছে খবর রয়েছে। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।